Hello dear students and job seekers, welcome to English Hospital 24 channel. Voice change is a great problematic and difficult lesson for those whom should be careful about today's lesson. And if you have age-old problems in this topic, today's video lesson will help you to remove all of your problems by these video lessons. So before going to start our today's lesson, I would like to invite you to subscribe this great YouTube channel if you are new visitor here. And if you have already subscribed this great YouTube channel, you are thanked so much. So let's get started our today's lesson. This is all about voice change. Today I will discuss ins and outs, everything about voice change for the students of academic and also for the students who are going to sit for university admission test and those who are going to sit for job examination or any type of competitive examination will be benefited by today's lesson. So here I have written the title is voice change all in one. Sometimes I will say in Bengali, all in one means in a video lesson you will get everything about voice change. একটি ভিডিও লেসনের মাধ্যমে ভয়েস চেঞ্জ সম্পর্কে আমি সব কিছু আজকে আলোচনা করে যাদের যুগের পরের যুগ ধরে ভয়েস চেঞ্জ নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো একটি ভিডিও লেসনের মাধ্যমে সমাধান করে দেব এবং ভয়েস চেঞ্জ যারা পারে না তাদেরকে আজকে আমি ভয়েস চেঞ্জ শিখিয়ে ছাড়বো ইনশাআল্লাহ. সো লেটস বি প্রিপেয়ার্ড. Today's topic is voice change all in one, and here I have also written the subtitles of today's lesson is topics of today. আজকে আমি কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো এখানে দেখাচ্ছি. অ্যাক্টিভ প্যাসিভ রুলস, দেন অক্সিলারি ভার্বস, মোরালস সহ মোরালস, অক্সিলারি ভার্বস এবং অন্যান্য যে অক্সিলারি ভার্বগুলো আছে সব নিয়ে আমি আলোচনা করব. তাছাড়া যে আদার্স রুলস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব. প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই অ্যাক্টিভ এবং প্যাসিভ. অ্যাক্টিভ এবং প্যাসিভ প্রথম যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে চেনার উপায়. প্রথমে আমি এখানে বলবো যে অ্যাক্টিভ এবং প্যাসিভ চেনার সহজ কিছু উপায় রয়েছে. অ্যাক্টিভ ভয়েস চেনার সহজ উপায়টি হচ্ছে যে কাজ করবে তার নাম প্রথমে থাকবে, এই হচ্ছে একটি. আর দ্বিতীয় নম্বর শর্তটি হচ্ছে টেন্সগত যে স্ট্রাকচার রয়েছে, টেন্সের হুবহু যে স্ট্রাকচার সেটি এখানে ঠিক থাকবে অ্যাক্টিভ ভয়েসে. ফার্স্ট হচ্ছে যে কাজ করে তার নাম প্রথমে থাকবে, সেকেন্ড হচ্ছে টেন্সের যে স্ট্রাকচার বা গঠন রয়েছে সেটি সম্পূর্ণ ঠিক থাকবে. দেন প্যাসিভ ভয়েস চেনার একটি উপায় হচ্ছে ফার্স্ট সেটি হচ্ছে যে কাজ করবে তার নাম শেষে থাকবে অথবা সাইলেন্ট থাকবে, উজ্জ্ব থাকবে, যে কাজ করবে তার নাম দেয়াই থাকবে না. সেকেন্ড হচ্ছে টেন্সের যে গঠন রয়েছে সেই গঠন এখানে হুবহু থাকবে না, চেঞ্জ হয়ে যাবে. দ্যাট মিনস টেন্সগত যে স্ট্রাকচার রয়েছে সেটি এখানে ভিন্নভাবে থাকবে. এই হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ চেনার উপায়. তারপর এখন যদি আমি দেখি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলসগুলো কি সেটা আমি প্রথমে দেখাই যে অ্যাক্টিভ টু প্যাসিভ যে রুলস সেটি হচ্ছে ফার্স্ট রুলসটি হচ্ছে যে আমরা যেহেতু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেক্ষেত্রে ধারাবাহিকভাবে যে কাজগুলো করতে হবে সেগুলি আমি এখানে দেখাবো. সেটি হচ্ছে অ্যাক্টিভ, আমি সঙ্গে লিখব অ্যাক্টিভ ভয়েস এর যে অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে. প্যাসিভ ভয়েস এ subject হবে. The object of passive voice will be the subject of the object of active voice will be the subject of passive voice. Then number B and number 2 is auxiliary verbs according to tense.
টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাতে হবে বা অক্সিলারি ভার্বটি থাকবে। এখন এখানে একটি বিষয়, একাডেমিক ক্ষেত্রে সেন্টেন্স চেঞ্জ করতে হয়, বাট জব এক্সামের ক্ষেত্রে দেখা যায় যে অল্টারনেটিভ দেয়া থাকে, অথবা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে রিটেন এক্সাম ছাড়া যেগুলো এমসিকিউ টাইপের যে কোশ্চেন হয়ে থাকে সেখানে অপশন দেয়া থাকে 4টি, সেখান থেকে কারেক্টলি ফাইন্ড আউট করতে হয়, বের করতে হয়। তো উভয়ই একই বিষয়ে হচ্ছে একই, শুধু এক জায়গায় লিখতে হয় আর এক জায়গায় হলো উত্তর দেওয়া থাকে, সেখান থেকে বের করতে হয়। তারপরেও এই রুলসগুলো প্রয়োগ করে উভয় ক্ষেত্রে কাজ করতে হবে। অক্সিলারি ভার্বস অ্যাকর্ডিং টু টেন্স, then B3 or past participle of main verb, third form or past participle of main verb, যে মূল যে ভার্বটি থাকবে সেটি থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহার করতে হবে। দেন নাম্বার ডি কাজটি হচ্ছে প্রিপোজিশন ইউজ করতে হবে, এটি হচ্ছে নাম্বার 4th কাজ। দেন নাম্বার 5 কাজটি হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েস এর অবজেক্ট হবে। দ্য সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস উইল বি দ্য অবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। এটি হচ্ছে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো রুলস, এটি মনে রাখতে হবে যে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে যে রুলসটি হবে। তো এখানে আমি আরেকটি জিনিস এখানে দেখাবো, সেটি হচ্ছে যে প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করতে হবে সেই বিষয়টি আমি এখানে ক্লিয়ার করে দেব। তো এখন প্রথমে যে কাজটি করতে হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, এখন আমি যদি এখানে একটি এক্সাম্পল দিয়ে দেখাই, যে এক্সাম্পল দিয়ে যদি দেখাই, উই শুড লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসা উচিত। এখন অ্যাক্টিভ এবং প্যাসিভ চেনার যে উপায়টি আমি বলেছিলাম সেটি যদি এখানে আমরা খেয়াল করি, উই শুড লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে আমাদের ভালোবাসা উচিত। তাহলে কে ভালোবাসবে? আমরা ভালোবাসবো, তাদের নাম প্রথমে রয়েছে। সো দিস ইজ অ্যাক্টিভ ভয়েস। আরেকটি হচ্ছে যে গঠন ঠিক থাকে, মডাল অক্সিলারি ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম যখন থাকে সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে মডাল অক্সিলারি পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম রয়েছে। সো দিস ইজ অ্যাক্টিভ ভয়েস। তো এখন এটিকে যদি আমরা প্যাসিভ করতে চাই, সেখানে আমাদের যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে অবজেক্টটিকে সাবজেক্ট করে নিয়ে আসতে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে আওয়ার কান্ট্রি, অবজেক্ট হিয়ার ইজ আওয়ার কান্ট্রি, ইট উইল বি সাবজেক্ট আওয়ার কান্ট্রি। দেন হচ্ছে অ্যাকর্ডিং টু টেন্স উই উইল ইউজ অ্যান অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে মডাল অক্সিলারি যখন থাকে, সো এখানে কোনো টেন্স বিবেচনা করার বা টেন্স নির্ণয় করার প্রয়োজন হয় না। মডাল অক্সিলারির ক্ষেত্রে মডাল অক্সিলারি ভার্বটি অক্সিলারি ভার্বটি ঠিকই থাকবে, শুধু এর সাথে বি ব্যবহার করতে হবে। আওয়ার কান্ট্রি শুড বি, দেন থার্ড ফর্ম অফ মেইন ভার্ব লাভড, দেন প্রিপোজিশন বাই, সাবজেক্ট অবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে উই হয়ে যাবে আস। প্রোনাউন যদি সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে থাকে তাহলে এর জায়গা চেঞ্জ হলে, সাবজেক্ট ও অবজেক্টের জায়গা চেঞ্জ করলে রূপের পরিবর্তন হয়, কিন্তু নাউন যদি থাকে নাউনের কোনো রূপের পরিবর্তন হয় না। এটি হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। দেন আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবো সেই বিষয়টি আমি এখানে দেখাবো। এখানে যদি আমি দেখি প্যাসিভ টু অ্যাক্টিভ, প্যাসিভ থেকে আমরা প্যাসিভ ভয়েসকে ইফ উই চেঞ্জ প্যাসিভ ভয়েস ইনটু অ্যাক্টিভ ভয়েস, হোয়াট উইল হ্যাভ টু ডু, কি করতে হবে সেটি আমরা দেখি। প্রথমে এখানে থাকবে যেটি, সেটি হচ্ছে প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভ। তাহলে প্যাসিভ ভয়েস এর অবজেক্ট উইল বি সাবজেক্ট। যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব সেক্ষেত্রে কী হবে, প্যাসিভ ভয়েসের যে অবজেক্টটি থাকবে সেটি সাবজেক্ট হয়ে অ্যাক্টিভ ভয়েসে আসবে। দেন
main structure of tense, main structure of tense। যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব সেখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী, দ্যাট মিনস টেন্সের মূল যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটি প্রয়োগ করতে হবে। তো এখানে আমরা যদি একটু সংক্ষেপে একটা বিষয় এখানে খেয়াল করি, সেটি হচ্ছে যেমন এরকম যদি থাকে প্যাসিভ থেকে, আমি সংক্ষেপে যদি দেখাই, প্যাসিভ টু অ্যাক্টিভ, এখানে প্যাসিভে যদি এম ইজ আর এর যে কোনো একটি থাকে তাহলে আমাদের এই অ্যাক্টিভ ভয়েসের যে গঠনটি হবে সেটি হচ্ছে সাবজেক্ট, দেন ভি অন, দেন হচ্ছে অবজেক্ট অর এক্সটেনশন, হিয়ার উইল বি অবজেক্ট। যদি প্যাসিভ ভয়েসে শুধু ইমিডিয়েট থাকে সেক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে হবে সাবজেক্ট V1 মিনস বেস ফর্ম অফ মেইন ভার্ব, দেন অবজেক্ট। এরপরে যদি এরকম থাকে এই এমিজার, এইগুলোকে একত্রে বলা হয় টু বি ভার্ব। টু বি ভার্ব থাকার পরে যদি ভার্বের সাথে এখানে প্যাসিভ ভয়েসে বিং থাকে, টু বি ভার্বের পরে যদি এখানে বিং থাকে প্যাসিভ ভয়েসে, সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ ভয়েসে যেটি আসবে সংক্ষেপে সেটি হচ্ছে সাবজেক্ট বি ভার্ব, দেন মেইন ভার্বের সাথে আইএনজি উইল বি অ্যাডেড উইথ মেইন ভার্ব, দ্যাট মিনস এটা কি তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আর শুধু ইমিডিয়েট যখন থাকবে সেটি বাদ যাবে। এই যে অক্সিলারি ভার্বগুলো এখানে আমি দেখাচ্ছি এগুলো এখানে এসে অ্যাক্টিভ ভয়েসে গিয়ে এখানে বাদ হবে। তাহলে বাদ হলে এখানে থাকবে কি সাবজেক্ট এবং মেইন ভার্ব, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। কিন্তু যখন বি ভার্বের পরে বিং থাকবে সেক্ষেত্রে সেটি হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেজন্য এখানে বি ভার্ব প্লাস ভি অন প্লাস আইএনজি। এখন টু বি ভার্বের পরে বিং থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। তারপর আরেকটি বিষয় যেটি আমাদের মনে রাখতে হবে, যখন শুধু এখানে যদি ওয়াজ অথবা ওয়ার থাকে প্যাসিভ ভয়েসে, সেক্ষেত্রে এখানে অ্যাক্টিভ ভয়েসটি হয়ে যাবে সাবজেক্ট, দেন সেকেন্ড ফর্ম অফ মেইন ভার্ব V2, দেন অবজেক্ট। V2 মিনস second form of main verb, that is past form of main verb, subject second form or past form of main verb, then object। শুধু যখন ওয়াজ ওয়ার থাকবে আর যখন ওয়াজের পরে এখানে বিং থাকবে সেক্ষেত্রে সেটি হবে সাবজেক্ট প্লাস ওয়াজার, এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখন যদি এরকম থাকে আমাদের টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব বলতে আমরা বুঝি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে যদি এর সাথে বিং থাকে, বিন, এটি হচ্ছে বিং আর এটি হচ্ছে বিন। যখন টু হ্যাভের পরে বিন থাকবে, বিন যখন আসবে সেক্ষেত্রে এখানে সেন্টেন্সটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্যাট মিনস এখানে একটি টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ মেইন ভার্ব, দেন অবজেক্ট, টু হ্যাভ ভার্ব প্লাস বিন যখন থাকবে সেক্ষেত্রে এখানে আসবে সাবজেক্ট টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব বলতে আমরা বুঝি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এর যে কোনো একটি বলবে। এখন এখানে যেই অক্সিলারি ভার্বটি দেওয়া থাকবে সেই অক্সিলারি ভার্বটি অনুযায়ী এখানে টু হ্যাভ ভার্ব, এখন আমরা হ্যাভ ব্যবহার করবো না, হ্যাজ ব্যবহার করবো না, হ্যাড ব্যবহার করবো। যদি এখানে হ্যাড থাকে তাহলে হ্যাডই বলবে, কারণ পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শুধু অক্সিলারি ভার্ব একটি হ্যাড, সেক্ষেত্রে সর্বদা এখানে হ্যাডই ব্যবহার করবো। বাট যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে সেক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ দুটো অপশন রয়েছে, তাহলে আমি হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো, সেটি বসবে হচ্ছে এখানে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে। থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ, অন্য পার্সনগুলোর ক্ষেত্রে হচ্ছে হ্যাভ। এই হচ্ছে অক্সিলারি ভার্ব যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো সেই ক্ষেত্রে আমরা কোন অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কি লিখবো সেটি। এখন আরেকটু যদি আমি এখানে দেখাই সহজ করে, সেটি হচ্ছে টু বি ভার্ব, এই টু বি ভার্বের মধ্যে আমরা যেটি দেখে থাকি সেটি যদি এখানে দেখাই, এম ইজ আর, এর সাথে যদি নট থাকে সেক্ষেত্রে আমার এখানে আসবে সাবজেক্ট প্লাস ডোন্ট অর ডাজেন্ট, দেন হচ্ছে মেইন ভার্ব, দেন অবজেক্ট অর এক্সটেনশন। অবজেক্ট থাকে এখানে এই ক্ষেত্রে সাধারণত বেশি। এখন যদি এরকম থাকে যে রাইস ইজ নট ইটেন, তাহলে বাই দেম, তাহলে ওক্ষেত্রে যখন আমরা এটাকে অ্যাক্টিভ করবো সেক্ষেত্রে হবে দে ডোন্ট ইট রাইস। আবার যদি এরকম থাকে যে
এম ইজ আর থাকার পরে আবার যদি দেখা যায় ওয়াজ ওয়ারের সাথে যদি নট থাকে, ওয়াজ ওয়ার এর সাথে যদি নট থাকে সেক্ষেত্রে এখানে হবে সাবজেক্ট প্লাস ডিডেন্ট এরপর বেস ফর্ম অফ মেইন ভার্ব আর প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব দেন অবজেক্ট। তাহলে এরকম যদি থাকে যে দ্য লেটার ওয়াজ নট রিটেন বাই হিম, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস আমরা যখন করবো তখন সেক্ষেত্রে এরকম হবে যে হি ডিডেন্ট রাইট দ্য লেটার। এরকম করে পরীক্ষাতে আসে এবং আমি বিগত সালের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে কোশ্চেন, তারপরে বিভিন্ন চাকরি পরীক্ষার বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার যে কোশ্চেন সেগুলো আমি থেকে বিগত বছরের কোশ্চেনগুলো থেকে এই সকল টাইপের কোশ্চেন আসে, এই স্ট্রাকচারগুলো যে আসে সেগুলো আমি বাছাই করে গবেষণা করে দেখেছি। তো এই ভিডিও লেসনটি যদি কারো ভয়েস চেঞ্জ সম্পর্কে সম্পূর্ণ জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিও লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখতে হবে। কারণ হচ্ছে আজকে আমি ভয়েস চেঞ্জ কীভাবে শিখতে হয়, যাদের কখনোই শেখা সম্ভব হয়নি, এই ধরনের প্রশ্ন যারা করে থাকে, কখনোই শিখতে পারে না ভয়েস চেঞ্জ, কখনোই নিজের আয়ত্ত নিয়ে আসতে পারে না, তাদের জন্য আজকে ভিডিও লেসনটি। অবশ্যই ভিডিও লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখতে হবে। তো এখানে হচ্ছে যে আমি দেখালাম খুব সহজে যে মেইন স্ট্রাকচারে আমরা কিভাবে ফিরে যাব। এখন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি আবার এরকম দেখা যায় যে টু হ্যাভ ভার্বের পরে নট থাকে, তাহলে শুধু এই টু হ্যাভ ভার্বের পরে এখানে নট বসবে। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসও মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, প্যাসিভ ভয়েসও মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। শুধু অ্যাক্টিভ এখানে যেমন বিন থাকে, প্যাসিভে যেখানে বিন থাকে সেখানে অ্যাক্টিভে গিয়ে বিনটি আর থাকে না। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, সেক্ষেত্রে এই অ্যামিজার এরপরে যদি নট থাকে সেক্ষেত্রে ডু নট ডাজ নট হয়, আর যদি ওয়াজ ওয়ারের উপর নট থাকে তাহলে সেখানে ডিডেন্ট হয়। এই দুটোর ক্ষেত্রে ভিন্ন, এই জন্য আমি দেখালাম। বাকিগুলোর ক্ষেত্রে নট যখন থাকবে নট অ্যাক্টিভেও থাকবে, প্যাসিভেও থাকবে, বাকি স্ট্রাকচারগুলো সব আমি যে লিখে দিয়েছি এরকম সেমই থাকবে। তো এই হচ্ছে যে সংক্ষেপে মেইন স্ট্রাকচারে আমরা কীভাবে ফিরে যাব সেটি দেখালাম। তারপরে যে কাজটি করতে হবে যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময়, এখন নাম্বার সি, সেটি হচ্ছে প্রিপোজিশন will be avoided. That means প্রিপোজিশন বাদ দিতে হবে, প্রিপোজিশন এখানে বাদ দিতে হবে। তবে গ্রুপ প্রিপোজিশন থাকলে সেটি বাদ যাবে না। গ্রুপ ভার্বস হলে প্রিপোজিশন থাকবে, যেমন লুক আফটার। এখন লুক আফটার অ্যাক্টিভেও থাকবে, প্যাসিভেও থাকবে, এটি বাদ দেওয়া যাবে না। দেন নাম্বার ডি হচ্ছে যে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট উইল বি অবজেক্ট। প্যাসিভ ভয়েসে যেটি সাবজেক্ট থাকবে সেটি অবজেক্ট হয়ে যাবে। যেমন এরকম যদি বলা হয় যে মানি ইজ আর্ন বাই পিপল, মানুষের দ্বারা টাকা আয় করা হয়। এখন এটিকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে পিপল, দেন শুধু ইমিডিয়েট থাকলে কি করতে হবে, মূল ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে পিপল আর্ন, then subject will be object and preposition will be vanished, will be avoided. People earn money. এখন এখানে যদি অবজেক্ট দেয়া না থাকে সেক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে, অবজেক্ট দেয়া না থাকলে সঙ্গতিপূর্ণ ধরে সেটিকে সাবজেক্ট করতে হবে। সাপোজ এখানে যদি প্যাসিভে অবজেক্ট যদি না থাকে, প্যাসিভের অবজেক্ট না থাকলে আমরা সাধারণত সেখানে কি ধরবো, উই ধরতে হবে, উই, দেন পিপল or ওয়ান ধরা যাবে, তাছাড়া হচ্ছে সামন সামবডি ধরা যাবে, সামওয়ান সামবডি।
এগুলো ধরে সেটিকে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে। যেমন এরকম যদি বলি আমরা যে রুলস শুড বি অবেইড, রুলস শুড বি অবেইড অথবা ট্রাফিক রুলস শুড বি অবেইড, তারপরে যে ট্রাফিক রুলস মানতেই হবে, মাস্ট বি অবেইড, সেটা যদি হয় তাহলে কি লিখতে পারি আমরা সেখানে উই শুড অবে ট্রাফিক রুলস অথবা পিপল শুড অবে ট্রাফিক রুলস। এখন সামন সামবডি আমরা কখন লিখবো? যখন স্পেসিফিকভাবে বোঝানো হবে না যে এই কাজটি কে করেছে, সেক্ষেত্রে আমরা সামন সামবডি অথবা ওয়ান এগুলো আমরা ব্যবহার করতে পারবো। সো এই ছিল যে আমরা কীভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। তারপরে এখন যে জায়গাতে অধিকাংশ শিক্ষার্থীদের ভুল হয়ে থাকে সেটি হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যবহার ক্ষেত্রে। তাহলে কোন টেন্সের সময় কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করব সেটি যদি আমরা এখানে একটু একবার দেখে নেই। অক্সিলারি ভার্বস। এখন কোন টেন্সের সময় কোন অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব? ফার্স্ট, প্রেজেন্ট ইনডেফিনিট যখন হবে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দেন পাস্ট ইনডেফিনিট যদি হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দেন হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, আমি একসাথে লিখব কন্টিনিউয়াস টেন্স যদি হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো? আরেকটা হচ্ছে পারফেক্ট টেন্স যদি হয়, পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর। এই হচ্ছে যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হোক সেটি আমরা সেখানে যখন আমরা প্যাসিভ ভয়েস করব সেখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করব এম ইজ আর। পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় সেখানে আমরা ব্যবহার করব ওয়াজ অর ওয়ার। কন্টিনিউয়াস টেন্স যদি হয় দ্যাট মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক, তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, ফিউচার পারফেক্ট যে কোনো কন্টিনিউয়াস হোক, সেক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করব একটি অক্সিলারি ভার্ব কন্টিনিউয়াস টেন্সে থাকবে। যদি আমরা এখানে বলি যে কন্টিনিউয়াস টেন্স এর অক্সিলারি ভার্ব এখানে সংক্ষেপে লিখবো আমি, তার সাথে হচ্ছে বিং। এখন কন্টিনিউয়াস টেন্স যে অক্সিলারি ভার্ব দিয়ে হয় সেই পর্যন্ত অবশ্যই ব্যবহার করতে হবে, তার সাথে ব্যবহার করতে হবে বিং। এখন আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা চিন্তা করি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেটি ব্যবহার করতে হয় এম ইজ আর। এখন এই এম ইজ আর এর যে কোনো একটি বসবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট নাম্বার অ্যান্ড পার্সন অফ সাবজেক্ট নাম্বার পার্সন অনুসারে এম ইজ আর এর যে কোনো একটি বসবে, তারপরে ব্যবহার করতে হবে বিং। যেমন আমি যদি এরকম বলি আই এম টিচিং ইংলিশ, তাহলে এখানে হবে ইংলিশ ইজ, এই হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। তারপর হচ্ছে বিং, ইংলিশ ইজ বিং টট বাই মি। তারপরে যদি আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলি তাহলে আই ওয়াজ টিচিং ইংলিশ, সেক্ষেত্রে একই ইংলিশ ওয়াজ বিং টট বাই মি। তারপরে পারফেক্ট টেন্স মানে হচ্ছে সাবজেক্টে পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট টেন্স হতে পারে। যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবেই, তার সাথে কি ব্যবহার করতে হবে? বিং ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমি যদি বলি পারফেক্ট টেন্স এর অক্সিলারি ভার্ব, আমি এখানে ডট ডট দিয়ে বুঝাচ্ছি, উপরে যা রয়েছে সেটাই অক্সিলারি ভার্ব, তার সাথে হচ্ছে বিং। এখন যদি আমি বলি দে হ্যাভ বট দিস কার, তাহলে এখন কি হবে? দ্য কার হ্যাজ, তার সাথে বলবো বিন, দ্য কার হ্যাজ বিন বট বাই দেম, এইভাবে করে। তারপরে এখন যদি আমি এখানে দেখি নাম্বার 5 মোডাল অক্সিলারি ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব? এখন মোডাল অক্সিলারি ভার্বগুলো চিনতে অনেকের সমস্যা হয়। অনেক ধরনের মোডাল অক্সিলারি ভার্ব রয়েছে যেটিকে আমরা বলে থাকি মেইন মোডাল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে যেটি ক্যান, কুড, শ্যাল, শুড। শ্যাল এবং উইল এটি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু যেহেতু এর পরেও বি ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা মোডাল অক্সিলারির মধ্যে নিয়ে শিখব। তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু, OUGHT এর উচ্চারণ হচ্ছে অট টু, নিড, ডেয়ার। নিড কখনো মেইন ভার্ব হিসেবে হয়, আবার নিড কখনো অক্সিলারি ভার্ব হিসেবেও হয়। যখন অক্সিলারি ভার্ব হিসেবে হয় তখন নিড এর পরে সাধারণত টু থাকে। আই নিড টু গো, আই নিড টু রিড। আর যদি আই নিড এ পেন তাহলে এখানে হচ্ছে মেইন ভার্ব।
তো এই হচ্ছে মডেল অক্সিলারি, মূল যে মডেল অক্সিলারি। তারপরে কিছু মডেল অক্সিলারি আছে যে তৈরি করা হয়, যেমন হ্যাভ টু, হ্যাজ টু, টু যুক্ত করে সাধারণত কিছু মডেল অক্সিলারি ভার্ব তৈরি করা হয়। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। তারপরে হচ্ছে বি গোয়িং টু, দ্যাট মিনস বি ভার্বের পরে গোয়িং টু, এম গোয়িং টু, আর গোয়িং টু, তারপরে হচ্ছে ওয়াজ গোয়িং টু, ইজ গোয়িং টু। এই যে বি গোয়িং টু, এটাই হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তাহলে এই সকল মডেল অক্সিলারি ভার্বের জন্য একটি নিয়ম আমরা প্রয়োগ করলেই চলবে। তাহলে মডেল অক্সিলারি ভার্ব যখন দেওয়া থাকবে, সেই মডাল অক্সিলারি ভার্বটি থাকবেই, ওটির ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, ওটার ক্ষেত্রে কোনো নাম্বার পার্সন কোনোটি নেই, সকল নাম্বার পার্সনের ক্ষেত্রে ওটি বসবে। তাহলে মডাল অক্সিলারি ভার্ব এর সাথে শুধু বি ব্যবহার করলেই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হয়ে যাবে। তাহলে এই যে অক্সিলারি ভার্বগুলো আমি এখানে সংক্ষেপে দেখিয়েছি, এর মাধ্যমে বুঝতে পারবে যে কোন টেন্সের সময় কোন অক্সিলারি ভার্ব বসবে, কোন পার্সনের পরে কোন অক্সিলারি ভার্ব বসবে। তাহলে আমি যদি সেটাই বলি, তাহলে এম সর্বদা আই এর জন্য, ইজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য, আর হচ্ছে প্লুরাল নাম্বারের জন্য এবং সেকেন্ড পার্সনের জন্য, ওয়াজ হচ্ছে অনলি সিঙ্গুলারের জন্য, আর ওয়ার হচ্ছে সকল প্লুরালের জন্য এবং সেকেন্ড পার্সনের জন্য। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এখন অন্য কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে কি এই অ্যামেজার ওয়াজার তো কন্টিনিউয়াস টেন্সে থাকেই, সেক্ষেত্রে অ্যামেজার কোনটা কোন সময় বসবে, ওয়াজার কোনটা কোন সময় বসবে সেটি ক্লিয়ার হয়ে গেল আগে। এবার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা যদি হ্যাভ এবং হ্যাজ থাকবেই যেহেতু, তাহলে হ্যাভ এবং হ্যাজ হচ্ছে অনলি থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য। যেমন থার্ড পার্সন সিঙ্গুলার কি, ইট, দে হচ্ছে প্লুরাল নাম্বার, আবার হি, শি, ইট, আমি তুমি ছাড়া অন্য যে কোনো অ্যাক্টিভ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, সেক্ষেত্রে হচ্ছে হ্যাজ। আর বাকি সবার ক্ষেত্রে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ। কিন্তু হ্যাডের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, হ্যাড হচ্ছে সবার ক্ষেত্রেই হ্যাড, এবং ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কোনো হ্যাজের ব্যবহার নেই, সকল ক্ষেত্রেই হ্যাভ। এই গেল অক্সিলারি ভার্ব। এরপরে আর এখানে অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করার সেরকম কোনো বিষয় নেই। এখন আমরা যদি একটি বিষয় খেয়াল করি, সেটি হচ্ছে যে আমরা যে ভয়েস চেঞ্জ করব বা পরীক্ষাতে আসে, সেগুলো কিভাবে আসে। এখন সাধারণত ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে পরীক্ষায় যেগুলো আসে, সেগুলোর মধ্যে যেমন রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেশি চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার অ্যাডমিশন টেস্ট পরীক্ষাগুলোতে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো বেশি আসে। এখন সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো আমরা সাধারণত যেভাবে করতে পারি সেটি হচ্ছে, এখন অ্যাসার্টিভ সেন্টেন্স যে আসছে সেটি আমরা কীভাবে শুনবো, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ভার্ব বসে, দেন মেইন ভার্বের থার্ড ফর্ম, তারপর হচ্ছে প্রিপোজিশন, তারপর হচ্ছে সাবজেক্টটি অবজেক্ট হয়ে শেষে বসে। এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে নিয়ম। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যে ডাবল অবজেক্ট থাকে। এখানে অবজেক্ট যখন থাকে, সেখানে যখন আবার ডবল অবজেক্ট থাকে, সেক্ষেত্রে কি করতে হবে, যখন ডবল অবজেক্ট থাকবে সেক্ষেত্রে অবজেক্টের মধ্যে দেখতে হবে কোনটি ব্যক্তিবাচক, সেই ব্যক্তিবাচকটিকেই সাবজেক্ট করে নিয়ে আসাটা ভালো। এখন আমরা যদি এরকম দেখি যে সাবজেক্ট, ভার্ব, এখানে অবজেক্ট, আবার অবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করে নিয়ে আসবো। যেমন হি taught me English. He taught me English. So here object is 2. Object number is 2. Me and English. এক্ষেত্রে আমরা কি করব, ব্যক্তিবাচকটিকে সাবজেক্ট করে নিয়ে আসবো। তাহলে I was, because this is first indefinite tense or first simple tense. I was taught. তাহলে বাকি যে অবজেক্টটি থাকবে সেটি কোথায় বসবে, পাস্ট পার্টিসিপেলের পরে বসে যাবে। I was taught English by, then subject will be object. এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে প্রোনাউন, সেক্ষেত্রে চেহারা পরিবর্তন হবে যেহেতু অবজেক্ট হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, সেটি মনে রাখতে হবে। তাহলে I was taught English by him, ডবল অবজেক্ট যখন থাকবে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যখন সাবজেক্ট প্লাস ভার্বের পরে অবজেক্ট যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, অবজেক্ট যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউনগুলো শেষে সাধারণত সেলফ বা সেলফস থাকে, সেলফ বা মাই সেলফ, হিম সেলফ, দেম সেলফস, আওয়ার সেলফস, সেলফ বা সেলফস থাকে, সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই ধরনের যদি থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে প্যাসিভ করবো কীভাবে, সেক্ষেত্রে সাবজেক্ট ও অবজেক্ট নিজের জায়গায় নিজে থাকবে, পরিবর্তন করতে শুধু অক্সিলারি ভার্ব এবং
ব্যবহার করতে হবে ভার্বের থার্ড ফর্ম, দেন থার্ড ফর্ম সাবজেক্টের জায়গায় থাকবে, আর অবজেক্টের জায়গায় থেকে যাবে। যেমন এরকম যদি হয় দে হেল্প দেমসেলভস, তারা একে অন্যকে বা নিজেদেরকে সহযোগিতা করে। সো এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে এরকম হবে দে আর, বিকজ দিস ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স, দে আর থার্ড ফর্ম অফ মেইন ভার্ব হেল্পড বাই, এখানে বাই ব্যবহার করতে হবে। বাই হচ্ছে কারণ হেল্পের পরে বাই বসে, একটি প্রিপোজিশন ব্যবহার করা হবে, সেটি হচ্ছে মূল কথা। দে আর হেল্পড বাই themselves, দ্যাট মিনস সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্টের জায়গায় থাকবে। এটা হচ্ছে অনলি রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে। এখন রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে বেশিরভাগ সময় দেখা যায় চাকরি পরীক্ষা, বিশেষ করে যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো বিগত দিনে হয়েছে, সেখানে এটা দিয়ে অনেকবারই এসেছে পরীক্ষাতে। তো এই হচ্ছে যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে কীভাবে করতে হবে, আরেকটি হচ্ছে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে তাহলে এভাবে করতে হবে। এরপরে যদি আমরা দেখি যে যদি এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্য থেকেই পরীক্ষাতে কমপ্লেক্স বা কম্পাউন্ড টাইপের সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে কীভাবে করতে হবে, যে কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্স হলে প্রত্যেক ক্লজ এর ভয়েস চেঞ্জ হবে চিরন্তন সত্য ব্যতীত বা ছাড়া। যদি চিরন্তন সত্য থাকে সেটি হবে না, এছাড়া অন্য ক্ষেত্রে প্রত্যেক অংশেরই ভয়েস চেঞ্জ করতে হবে। এখন এরকম আমি যদি একটি উদাহরণ দিয়ে দেখাই, though he plowed the land, his brother cut the crops, যদিও সে জমি চাষ দিয়েছিল কিন্তু তার ভাই শস্য কেটেছিল। এখন দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড হিয়ার ভার্বস আর ট্রানজিটিভ ভার্ব যখন থাকবে তখন সেটিকে ভয়েস চেঞ্জ হবে, এবং এখানে উভয় অংশে কোথাও চিরন্তন সত্য নেই, সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে হবে উভয় অংশেই। তাহলে আমরা দেখি কোন কোন অংশ এখানে রয়েছে। সো ক্লোজ মিনস বাক্যাংশ, বাক্যের যে অংশ থাকে সেগুলোকে বলা হয় ক্লোজ। ফার্স্ট এখানে যেটি হচ্ছে দো হি প্লাউড দ্য ল্যান্ড, এই হচ্ছে একটি অংশ, আর হিজ ব্রাদার কাট দ্য ক্রপস, এই হচ্ছে একটি অংশ। তাহলে উভয় অংশের আমরা ভয়েস চেঞ্জ করবো। প্রথম অংশের অবজেক্ট হচ্ছে সেটি হচ্ছে, এখন উভয় অংশেই যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মেই আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের এখানে স্ট্রাকচার রয়েছে, দ্যাট মিনস সাবজেক্ট প্রথমে রয়েছে, ভার্ব, দেন হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে অবজেক্টটি হচ্ছে দ্য ল্যান্ড, সরি এখানে যে কনজাংশন যদি থাকে সেই কনজাংশনটি শুরুতে থাকলে শুরুতেই আমরা লিখে দিতে পারবো যে দো দ্য ল্যান্ড, দেন অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে বলবো ওয়াজ অথবা ওয়্যার, ল্যান্ড ইজ সিঙ্গুলার, সো উই উইল ইউজ ওয়াজ। দো দ্য ল্যান্ড ওয়াজ প্লাউড বাই হিম। দেন সেকেন্ড ক্লোজের অবজেক্টটি হচ্ছে দ্য ক্রপস। এখন কাট, এই কাটগুলোকে বলা হয় পুট টাইপস অফ ভার্ব হচ্ছে যে ভার্বগুলোর তিনটি ফর্মই এক, যেমন প্রেজেন্ট ফর্ম যা, পাস্ট ফর্ম তাই, পাস্ট পার্টিসিপল ফর্ম একই। সেক্ষেত্রে ওই ভার্বগুলোর ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যেটি প্রেজেন্ট না পাস্ট। তাহলে আমরা কীভাবে বুঝবো, যখন এখানে সাবজেক্ট অথবা সিঙ্গুলার থাকবে সেক্ষেত্রে যদি ভার্বের সাথে এস বাইস না থাকে তাহলে সেটি হচ্ছে পাস্ট টেন্স, আর এস বাইস থাকলে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি আমরা দেখি সাবজেক্ট প্লুরাল নাম্বার রয়েছে
এবং ভার্বের সাথে এস বাই এস নেই এবং পাস্ট ইনডিফিনিট কীভাবে বুঝবো না প্রেজেন্ট ইনডিফিনিট, সেই ক্ষেত্রে আমরা অন্য যে প্রসঙ্গগুলো থাকবে সেই প্রসঙ্গের সাথে তাল মিলিয়ে প্রেজেন্টও ধরতে পারবো, পাস্টও ধরতে পারবো। এখানে হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে প্রেজেন্ট যদি হতো তাহলে এখানে ভার্বের সাথে এস বাই এস থাকতো, এখন যদি ভার্বের সাথে এস বাই এস নেই দ্যাট মিনস এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্য ক্রপস, ক্রপস হচ্ছে এখানে প্লুরাল, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এখানে বলবো ওয়ার, দ্য ক্রপস ওয়ার কাট, কাটের পাশ পরিচালক হচ্ছে কাট, কাট কাট কাট, শাট শাট শাট, পুট পুট পুট। দ্য ক্রপস ওয়ার কাট বাই হিজ ব্রাদার, বাই হিজ ব্রাদার, তার ভাইয়ের দ্বারা শস্যগুলো কাটা হয়েছিল। এই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু রয়েছে সেই জন্য এটাকে পরিবর্তন করতে হবে এভাবে। তারপরে যদি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে চিরন্ত সত্য থাকে তাহলে সেটি পরিবর্তন করা যাবে না। যেমন যে his teacher told him that the sun is round, the sun is round, তার শিক্ষক বলেছিল সূর্য হচ্ছে গোল। তাহলে এখানে ফার্স্ট অংশ যেটি রয়েছে সেই অংশ তো কোনো চিরন্ত সত্য নয়, সেখানে অবজেক্ট হচ্ছে হিম, তাহলে এখানে হবে হি, দেন হিয়ার ভার্ব ইজ পাস্ট টেন্স, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ বাই বলবে হি ওয়াজ টোল্ড বাই হিজ টিচার, দেন conjunction here is that the sun is round, এই অংশে কোনো পরিবর্তন হবে না, কারণ সেই অংশ হচ্ছে এখানে চিরন্ত সত্য, ইউনিভার্সাল ট্রুথ, ইন এনি ইউনিভার্সাল ট্রুথ উই উইল নট চেঞ্জ দ্য ভয়েস। তো এখানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্ত সত্য অংশটি পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করা হয়নি। এখন যদি কম্পাউন্ড সেন্টেন্স থাকে সেক্ষেত্রেও একইভাবে দেখতে হবে উভয় অংশের কোথাও চিরন্ত সত্য আছে কিনা, যদি চিরন্ত সত্য না থাকে তাহলে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে স্ট্রাকচার রয়েছে সেই অনুযায়ী পরিবর্তন হবে। পরিবর্তন করার ক্ষেত্রে এখন অনেক সময় খেয়াল করতে হবে যদি অবজেক্ট দেওয়া না থাকে, সেক্ষেত্রে অবজেক্ট যদি কোনো ক্লোজকেই সম্পূর্ণভাবে নির্দেশ করা হয় সেক্ষেত্রে সেই পুরো ক্লোজের পরিবর্তে আমরা কি লিখব, ইট ব্যবহার করে থাকবো। যেমন পিপল say that time is precious, তাহলে এখানে মানুষ বলে যে টাইম ইজ, এই পুরোটাই হচ্ছে মানুষ বলে, তাহলে এটি এই ক্লোজটি সম্পূর্ণই হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে সম্পূর্ণ ক্লোজটিকে যে সাবজেক্ট করে নিয়ে আসতে পারবো, সেক্ষেত্রে আমরা ওটার পরিবর্তে ইট ব্যবহার করে সেটিকে সাবজেক্ট করে নিয়ে আসবো। তাহলে ইট ইজ, বিকজ দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, it is said by people that time is precious, এটা মানুষের দ্বারা বলা হয় যে সময় খুবই মূল্যবান। তো এই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স যদি আমরা করি, কমপ্লেক্স সেন্টেন্সের বা কম্পাউন্ড সেন্টেন্সেরও একইভাবেই নিয়ম হবে, সেক্ষেত্রে ওটা না দেখালেও চলবে। তো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে প্যাসিভ ভয়েসে বা অ্যাক্টিভ ভয়েসে, সেক্ষেত্রে আমরা এভাবে সমাধান করব। তারপরে এটা থেকে আর যে বিষয়গুলো হতে পারে সেটি হচ্ছে এরকম যদি থাকে, অনেক সময় দেখা যায় যে ইনডেফিনিট প্রোনাউন যদি থাকে সেটা এরকম যে অন শুড love one's country, এই তো এখানে সাবজেক্ট দেখা যাচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, সেক্ষেত্রে এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে এরকম হবে যে one's country should be loved by one, এই ইনডিফিনিট প্রোনাউনটি আবার অবজেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে ওটার কোনো রূপের পরিবর্তন হবে না। এটি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন করার যে প্রোনাউন যদি থাকে
সেটিকে আমরা সাবজেক্ট অবজেক্ট যদি করি তার পরিবর্তনের ক্ষেত্রে। এখন আরেকটি বিষয় আমাদের করতে হবে, খেয়াল করতে হবে, সেটি হচ্ছে বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে পরীক্ষাতে, চাকরির পরীক্ষাতে আসে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বি অন উজ্জ থাকা। দ্যাট মিনস এখানে এই বেয়ার ইনফিনিটিভগুলোর ক্ষেত্রে এই প্যাসিভ ভয়েসে বা অ্যাক্টিভ ভয়েসে টু উজ্জ থাকে। তাহলে এই উজ্জ থাকে কোথায়? অ্যাক্টিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েসে টু উজ্জ থাকে। যেমন এগুলো যখন আমার থাকে, এগুলোর অ্যাক্টিভ ভয়েসটি এরকম থাকে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেন অ্যানাদার ভার্ব দেন এক্সটেনশন, এরকম কিছু থাকে। এইটিকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, প্যাসিভ ভয়েস করলে এই বেয়ার ইনফিনিটিভগুলোর ক্ষেত্রে অবজেক্টটি সাবজেক্ট হয়ে আসে, তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু টেন্স অক্সিলারি ভার্ব এবং থার্ড ফর্ম অফ মেইন ভার্ব, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল অফ মেইন ভার্ব। দেন প্যাসিভ ভয়েসে এসে সেই টু ব্যবহার করতে হবে। তাহলে এরপরে এই যে সেকেন্ড ভার্বটি থাকবে সেই ভার্বটির এখানে বেস ফর্ম ব্যবহার করতে হবে। এরপরে যেটি ব্যবহার করতে হবে এক্সটেনশন যদি থাকে সেটি ব্যবহার করব। তারপরে প্রিপোজিশন, এরপরে সাবজেক্টটি অবজেক্ট হয়ে প্রিপোজিশনের পরে বসবে। একটি এক্সাম্পল দিয়ে যদি দেখাই, হি made me drive the car. He made me drive the car. So here made is a finite verb, drive is another finite verb. That একটি সেন্টেন্সের মধ্যে পাশাপাশি দুটো ফাইনাইট ভার্ব এরকম কোথাও থাকে না, শুধু এই বেয়ার ইনফিনিটিভগুলোর ক্ষেত্রে থাকে এবং পজিটিভ ভার্বের যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে থাকে। তাহলে এখন আমরা এটাকে যদি প্যাসিভ ভয়েস করি সেক্ষেত্রে কীভাবে করতে হবে, যে অবজেক্ট হিয়ার ইজ মি উইল বি আই, বিকজ এটা হচ্ছে প্রনাউন যখন জায়গা চেঞ্জ করে দ্য ফর্ম অফ দ্য প্রনাউন উইল বি চেঞ্জড। সো এখানে আই হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে যে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব যেটি বলবে সেটা হচ্ছে ওয়াজ, আই ওয়াজ, দেন থার্ড ফর্ম অফ মেইন ভার্ব আই ওয়াজ মেড, দেন এই যে ভার্বটি রয়েছে সেটা ইনফিনিটিভ আকারে বসবে, মেড টু ড্রাইভ দ্য কার, ড্রাইভ দ্য কার। এখন এখানে আমরা বলতে পারি এই যে কার এটিও কিন্তু একটি অ্যানাদার অবজেক্ট, বাট এই যে পার্সোনাল যে অবজেক্ট যেটি থাকবে সেটি আমরা সাবজেক্ট করে নিয়ে আসবো। আই ওয়াজ মেড টু ড্রাইভ দ্য কার বাই হি উইল বি অবজেক্ট হিয়ার হিম, আই ওয়াজ মেড টু ড্রাইভ দ্য কার বাই হিম, যে সে আমাকে গাড়িটি চালাতে দিয়েছিল। তাহলে এটার অর্থ হবে যে তার মাধ্যমে আমাকে গাড়িটি চালাতে দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে বেয়ার ইনফিনিটিভগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসে ইনফিনিটিভ উজ্জ থাকবে, বাট ইন প্যাসিভ ভয়েস উই মাস্ট ইউজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ মিনস টু প্লাস মেইন ভার্ব, টু প্লাস মেইন ভার্ব অর বেস ফর্ম অফ এনি মেইন ভার্ব, এটি হচ্ছে ইনফিনিটিভের ক্ষেত্রে। তো এই ধরনের আমি বিগত বছরে দেখেছি, অনেকবার এই পরীক্ষাতে এসেছে। সো এই ঘটনাটি মনে রাখলে অবশ্যই ইউ উইল বি সাকসেসফুল ইন দিস কোশ্চেনস। তারপরে এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এখান থেকে বা এই ধরনের প্রশ্ন আর যা হয়ে থাকে সেটি হচ্ছে আর যেগুলো আসে পরীক্ষায় সেটি হচ্ছে যে অন্য যে প্রিপোজিশনগুলো বসে, বাই ছাড়া আরও কিছু প্রিপোজিশন বসে, সেগুলো মনে রাখতে হবে। দ্যাট মিনস অ্যাপ্রোপ্রিয়েট টাইপের যে প্রিপোজিশনগুলো এগুলো রয়েছে, যেমন কন্টেইন ইন, মার্বেল অ্যাট, সারপ্রাইজড অ্যাট, তারপরে সেইজড উইথ, এরপরে যেমন আরও স্যাটিসফাইড উইথ, কন্টেন্ট উইথ, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে বাই ছাড়া অন্য প্রিপোজিশন, এই বাই সর্বদাই বসবে না, কিছু কিছু জায়গাতে বাই ছাড়া অন্য কিছু বসতে পারে। সেক্ষেত্রে কোন ক্ষেত্রে বসবে, আমি যদি বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টাইপের যেগুলো রয়েছে, যেগুলো আমি এর আগে বলেছি, নোন টু, তারপরে কন্টেন্টেড উইথ, স্যাটিসফাইড উইথ, মার্ভেলড অ্যাট, সারপ্রাইজড অ্যাট, এই যে কিছু ভার্ব রয়েছে এগুলোর পরে বাই ছাড়া অন্য প্রিপোজিশন বসে, এগুলো যে পরীক্ষা আসে সেটা মনে রাখতে হবে। তারপরে আরেকটি হচ্ছে যদি এইরকম গঠনের কোনো থাকে অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট, ভার্ব, দেন এখানে অ্যাডজেক্টিভ যদি থাকে,
at the place of object if there is adjective of any active voice that is called quasi passive. এটি হচ্ছে না অ্যাক্টিভ না প্যাসিভ, সেজন্য এটার নাম হচ্ছে মাঝামাঝি quasi passive. এগুলোর ক্ষেত্রে আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে এর গঠনটি হবে এরকম: সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব, দেন অ্যাডজেক্টিভ, then when, then another subject of it or they, then we will use another auxiliary verb, then third form of main verb. তাহলে গঠনটি মনে রাখতে হবে, অ্যাক্টিভ ভয়েসের গঠন থাকবে সাবজেক্ট, ভার্ব, দেন অ্যাডজেক্টিভ। যেমন এরকম যদি বলা হয় যে অ্যাক্টিভ ভয়েসে এরকম থাকে মাই পেন রাইটস ওয়েল, এরকম যদি থাকে, তারপর আবার যদি এরকম থাকে রাইস সেলস চিপ, তাহলে মাই পেন রাইটস ওয়েল, ভার্ব, দেন অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি করব? ফার্স্ট হচ্ছে সাবজেক্ট মাই পেন, দেন হচ্ছে অ্যাকর্ডিং টেন্স অক্সিলারি ভার্ব, দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে হবে am here, তাহলে মাই পেন থার্ড পারসন সিঙ্গুলার ইজ, মাই পেন ইজ, দেন অ্যাডজেক্টিভ ওয়েল, দেন when ইট হবে না দে হবে সেটি নির্ভর করবে আমার এখানে সাবজেক্টের যে নাউন রয়েছে সেই নাউনটি সিঙ্গুলার না প্লুরাল। প্লুরাল হলে দে আর সিঙ্গুলার হলে ইট। সো হিয়ার মাই পেন ইজ সিঙ্গুলার। when it is, তাহলে আগে যে টেন্সের যে অক্সিলারি ভার্ব বসছে ওখানেও সেই একই টেন্সের অক্সিলারি ভার্ব বসবে। দেন থার্ড ফর্ম অফ মেইন ভার্ব when it is written, যখন এটা দিয়ে লেখা হয় তখন আমার কলমটি ভালো। রাইস সেলস শিপ, তাহলে এখানে হবে এরকম রাইস ইজ, বিকজ দিস ইজ অলসো প্রেজেন্ট ইন ইনডিফিনিট টেন্স, রাইস ইজ শিপ when it is sold, rice sells cheap, rice is cheap when it is sold, যে চাল সস্তা, চাল যখন বিক্রি করা হয় তখন এটি সস্তা। এরপরে পরীক্ষাতে আর যেগুলো পরীক্ষায় আসে সেগুলো সম্পর্কে যদি আরেকটু আলোচনা করি, গ্রুপ ভার্বসে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এরকম সাবজেক্ট, গ্রুপ ভার্বস, দেন হচ্ছে অবজেক্ট। সেই ক্ষেত্রে আমরা এগুলোকে যদি প্যাসিভ ভয়েস করি, এই ধরনের প্যাসিভ ভয়েসগুলো পরীক্ষাতে অনেক বেশি আসে, সেটি হচ্ছে এই ক্ষেত্রে অবজেক্ট উইল বি সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে B3 অফ মেইন ভার্ব, এরপরে এই যে গ্রুপ ভার্বের যে প্রিপোজিশন থাকবে সেগুলো প্রিপোজিশন। এখন এই প্রিপোজিশন হচ্ছে গ্রুপ ভার্বের প্রিপোজিশন, তারপরে আবার প্রিপোজিশন, দেন সাবজেক্ট উইল বি অবজেক্ট। যেমন এরকম যদি বলা হয় যে উই শুড নট look down upon the poor, we should not look down upon the poor। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে হবে কি, এখানে অবজেক্ট হচ্ছে দ্য পুয়ার, দেন এখানে অক্সিলারি ভার্বটি হচ্ছে শুড, মোডাল অক্সিলারি যেহেতু আছে তাহলে মোডাল অক্সিলারি ওরকমই থাকবে, দ্য পুয়ার শুড নট, দেন হচ্ছে বি। মেইন ভার্ব এখানে মূল যে ভার্বটি সেটি হচ্ছে লুক, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লুকড। এরপরে এখানে গ্রুপ ভার্বের যে প্রিপোজিশন রয়েছে সেটি হচ্ছে ডাউন আপন, শুড নট লুকড ডাউন আপন। দেন বেসিক ভয়েসের প্রিপোজিশন হচ্ছে বাই, দেন সাবজেক্ট উইল বি অবজেক্ট, বাই আস, দ্য পুয়ার শুড নট বি লুকড ডাউন আপন বাই আস। তাহলে গ্রুপ প্রিপোজিশন হিসেবে যদি যেরকম থাকে, যেমন টেক আফটার, লুক আফটার, হ্যাঙ্কার আফটার, এই ধরনের যে গ্রুপ ভার্ব হিসেবে যেগুলো শব্দগুলো রয়েছে সেগুলো যদি অ্যাক্টিভ বা প্যাসিভ ভয়েসে থাকে তাহলে মনে রাখতে হবে এগুলোর
অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস উভয় ক্ষেত্রেই এই গ্রুপ ভার্বের যে প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলো ভার্বের সাথেই থাকবে এবং প্যাসিভ ভয়েসের যে প্রিপোজিশন আছে সেটি আবার ঠিক জায়গায় বসেও যাবে। তারপরে যেগুলো পরীক্ষায় আসে সেগুলো হচ্ছে আমরা যদি দেখি লেট, লেট যখন থাকে এরপরে টু বসে না, এরপরে কখনো টু বসে না। যেমন এরকম যদি লেট দিয়ে পরীক্ষায় থাকে, লেট অনেক সময় মেইন ভার্ব হিসেবেও থাকে, তাহলে হি লেট দেম গো, হি লেট দেম গো। তাহলে এখানে এটি যদি আমরা প্যাসিভ করি তাহলে এখানে দেম হচ্ছে অবজেক্ট, দেমটি হচ্ছে সাবজেক্ট, দে। এখন এই লেট যখন মেইন ভার্ব হিসেবে থাকবে সেক্ষেত্রে মনে রাখতে হবে যদি এস বেস থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট, এস বেস না থাকলে পাস্ট। তাহলে দে ওয়ার, এখানে আমরা লিখবো ওয়ার, দে ওয়ার লেট। এবার এখন আমরা কি টু গো লিখবো না, শুধু গো, দে ওয়ার লেট গো বাই হিম, বাই হিম, দে ওয়ার লেট গো। এখন দে ওয়ার লেট টু গো হবে না, দে ওয়ার লেট গো বাই হিম, দে ওয়ার লেট গো বাই হিম। এখন যদি আবার ইম্পারেটিভ সেন্টেন্সে এরকম থাকে লেট দেম গো, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস হবে এরকম লেট দে বি গন। যদি এটি প্যাসিভ ভয়েস এরকম থাকে না, লেট দেম গো, সেখানে যেমন এরকম থাকে পরীক্ষায় লেট মি সি দ্য বুক, এই ধরনের যখনই থাকবে সেক্ষেত্রে আমরা কি লিখবো, প্যাসিভ ভয়েস করলে বি বসাবো যখন ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকবে। কিন্তু যখন লেট মেইন ভার্ব হিসেবে থাকবে সেক্ষেত্রে আমরা লেটের পরে যে মেইন ভার্ব যেটি বসবে সেই মেইন ভার্বটি, তাহলে এই মেইন ভার্ব হিসেবে থার্ড ফর্মটিতে লেটই বসবে, দে ওয়ার লেট গো। আর একটি যদি ভার্ব থাকে সেই ভার্বের টু আমরা ব্যবহার করতে পারবো না, টু থাকবে না এবং তার সাথে আইএনজিও থাকবে না, একেবারে বেস ফর্মটি বসে যাবে। এটি হচ্ছে লেটের ব্যবহারের ক্ষেত্রে বিশেষত্ব, সেজন্য আমি এটি এখানে দেখিয়েছি। তারপরে আর যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্টের ক্ষেত্রে একটি বিষয় রয়েছে, ফ্যাক্টিটিভ অবজেক্ট, ফ্যাক্টিটিভ অবজেক্ট। এখন এই ফ্যাক্টিটিভ অবজেক্টের ক্ষেত্রে অনেক সময় খেয়াল করতে হবে যে যখন অবজেক্ট হিসেবে যে মূল যে অবজেক্টটি থাকবে তারপরে আরেকটি যে অবজেক্ট থাকবে সেটি যদি কোনো দেখা যায় সেন্টেন্সের সাথে সঙ্গতিপূর্ণ না হয় অথবা সে যদি সাবজেক্ট হওয়ার ক্ষমতা তার না থাকে সেক্ষেত্রে মূল যে অবজেক্ট থাকবে সেটিকেই সাবজেক্ট করে নিয়ে আসতে হবে। যেমন এরকম যদি থাকে দে কল্ড হিম ফুল, দে কল্ড হিম ফুল। সাধারণত এই ক্ষেত্রে এই ফ্যাক্টিটিভ অবজেক্টগুলোর ক্ষেত্রে এই অবজেক্টের পরে আবার আরেকটি শব্দ ভার্ব গ্রহণ করে থাকে, অবজেক্টের পরে আরেকটি অতিরিক্ত অবজেক্ট গ্রহণ করে থাকে, সেটি সাধারণত নাউন হয়, আবার কখনো কখনো সেটি অ্যাডজেক্টিভ টাইপেরও হয়ে থাকে। এখন এই ক্ষেত্রে আমরা কি করতে হবে আমাদেরকে, সেটি হচ্ছে মূল যে অবজেক্ট থাকবে সেটিকে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে হবে যে হি ওয়াজ কল্ড। এখন এই যে আরেকটি যে থাকবে শব্দ সেটিকে আমাদের পাস্ট পার্টিসিপল পরে ব্যবহার করতে হবে। হি ওয়াজ কল্ড ফুল বাই, দেন সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস উইল বি অবজেক্ট, হি ওয়াজ কল্ড ফুল বাই দেম। এরপরে আরেকটি যদি আমরা দেখি সেটি হচ্ছে পরীক্ষায় যেটি আসে কগনেট অবজেক্ট টাইপের যদি থাকে। কগনেট অবজেক্ট হচ্ছে যে ভার্ব এবং অবজেক্ট একই ধরনের ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে সেটিকে কগনেট অবজেক্ট বলা হয়। যেমন হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, সে ভালো ঘুম ঘুমিয়েছিল, সাউন্ড স্লিপ। তাহলে এখানে দেখা যাচ্ছে ভার্ব যেটি আর এখানে অবজেক্টিভ সেই একই, এক্ষেত্রে
আমাদের কি করতে হবে, একেবারে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আমরা সাবজেক্ট করবো। এখন অনেক সময় দেখা যায় সাবজেক্টের সাথে বা অবজেক্টের সাথে রিলেটেড আরও কিছু শব্দ থাকে, তখন মনে রাখতে হবে যখন সাবজেক্ট এবং অবজেক্টের সাথে রিলেটেড আরও কিছু শব্দ থাকবে, সাবজেক্ট অবজেক্ট যে জায়গায় যাবে সেই জায়গায় ওর সাথে সাথে আবার ওই শব্দগুলো যাবে। যেমন এখানে শুধু স্লিপ নয়, এ সাউন্ড স্লিপ, তাহলে এ সাউন্ড স্লিপ, এ সাউন্ড স্লিপ, হিয়ার ইট ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে এখানে হবে ওয়াজ, এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লেপ্ট বাই হিম, এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লেপ্ট বাই হিম। এটি হচ্ছে কগনেট অবজেক্টের ক্ষেত্রে, এগুলো পরীক্ষাতে আসে, দ্যাট মিনস ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে এই ধরনের, তারপরে পরীক্ষায় আসতে দেখা যায়। তারপরে আর যেগুলো পরীক্ষায় আসে সেগুলো হচ্ছে আরও কিছু কিছু বিষয়, যেমন যদি ভার্ব হিসেবে লাইক, লাভ, ওয়ান্ট, উইশ এগুলো থাকে, তাহলে ভার্ব হিসেবে যদি কী থাকে, লাইক, লাভ, ওয়ান্ট, লাইক, লাভ, ওয়ান্ট, তারপর হচ্ছে উইশ, এই ধরনের যদি থাকে সেক্ষেত্রে আমরা এগুলোকে অ্যাক্টিভ এবং প্যাসিভ করতে পারবো কয়েকভাবে। এখানে আমি সাইড নোট করে রেখেছি যে কোন কোন বিষয়গুলো পরীক্ষাতে আসে, সেগুলো আমি বিগত দিনের যে চাকরির পরীক্ষা সেখান থেকে কোশ্চেনগুলো থেকে এখানে নিয়েছি। তাহলে যেমন হি ওয়ান্টস মি টু পোস্ট দ্য লেটার, হি ওয়ান্টস মি টু পোস্ট দ্য লেটার। এই ক্ষেত্রে যদি আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কি করব, যে এই শব্দগুলো, এই ভার্বগুলো যখন থাকবে লাইক, লাভ, ওয়ান্ট, উইশ, সেক্ষেত্রে আমরা এগুলো প্যাসিভ করলে যেটি করতে হবে, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, তারপর হচ্ছে ভার্ব ভার্বের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। এখন এই ভার্বগুলোর পরে যদি ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ, তাহলে অবজেক্ট অবজেক্টের জায়গায় রইলো, এরপর হচ্ছে টু প্লাস ভার্বের যে প্রেজেন্ট ফর্ম থাকবে সেই জায়গায় একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে টু এর পরে বি বসাতে হবে, এরপর এই ইনফিনিটিভ শব্দটিকেই পাস্ট পার্টিসিপল করতে হবে, এরপরে বাকি যে শব্দ থাকবে সেটি ব্যবহার করতে হবে। তাহলে এখন এই শব্দ, এই সেন্টেন্সটি যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে হবে হি ওয়ান্টস, হি ওয়ান্টস মি, হি ওয়ান্টস মি। এখন এখানে কি করতে হবে, এই জায়গায় আমরা যে এই যে একটি অবজেক্ট থাকবে সেই অবজেক্টটিকে আমরা কি করে নিয়ে আসতে পারবো, এখানে অবজেক্ট করে নিয়ে আসবো, কারণ হচ্ছে ওই অবজেক্টটি থাকবে হলো বস্তুবাচক, ইনফিনিটিভ পরে যেটি থাকবে সেটি। তাহলে আমরা এই জায়গায় কি লিখবো, এই যে অবজেক্ট যেটি ছিল, তাহলে হি ওয়ান্টস দ্য লেটার, হি ওয়ান্টস দ্য লেটার টু বি পোস্টেড, টু বি পোস্টেড। এখন এই যে পার্সোনাল যে প্রোনাউনটি থাকবে সেটি আমরা কি করতে পারবো, এই যে বি থ্রি এর পরে প্রিপোজিশন ব্যবহার করে সেটি পরে নিয়ে যেতে পারবো। তাহলে এটি হচ্ছে যে পার্সোনাল যে প্রোনাউন থাকবে সেই প্রোনাউনটি আমরা বি থ্রি এর পরে লিখতে পারবো, যেমন বাই মি, তাহলে হি ওয়ান্টস দ্য লেটার টু বি পোস্টেড বাই মি। এই ধরনের এই ভার্বগুলো দিয়ে পরীক্ষাতে আসে এবং আসতে দেখা গিয়েছে, সেখান থেকে আমি কোশ্চেনগুলো নিয়েছি। তারপরে আরও যেগুলো রয়েছে, যে অ্যাডভাইস, তারপর হচ্ছে অর্ডার, এরপর রিকমেন্ড, এরকম যদি থাকে সেক্ষেত্রে কীভাবে করতে হবে, শি অ্যাডভাইসড মি টু স্টাডি দ্য বুক, অথবা টু রাইট দ্য বুক, সে আমাকে বইটি লেখার আদেশ দিয়েছিল। তাহলে এইগুলোর ক্ষেত্রে কীভাবে করতে হবে, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ওই যে ভার্ব যেটি থাকবে অ্যাডভাইস অর্ডার সেটি ব্যবহার করতে হবে, এরপর হচ্ছে অবজেক্ট দিতে হবে সেটি, তারপর হচ্ছে দ্যাট লিখে এরপরে এই যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে, এরপর হচ্ছে শুড বি, দেন হচ্ছে এই যে ইনফিনিটিভ পরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে আর কিছু না লিখলেও চলবে। তাহলে এখন এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে এখানে যেটি হবে সেটা হচ্ছে শি
she advised me that then here object হলো book, সেটা হয়ে যাবে সাবজেক্ট। দ্য বুক শুড তারপর ব্যবহার করতে হবে বি, এবার হচ্ছে মূল ভার্বের পাস্ট পজিশন, রাইটের পাস্ট পজিশন হচ্ছে রিটেন। দ্য বুক শুড বি রিটেন, হি অ্যাডভাইসড মি দ্যাট দ্য বুক শুড বি রিটেন। তো এই হচ্ছে ভয়েস চেঞ্জের যে অ্যাসার্টিভ টাইপের যেগুলো পরীক্ষায় আসে সেগুলো সব কিছু বিষয় বা সকল আলোচনা। এখন পরীক্ষায় সাধারণত আমি যে বিগত বছরের যে কোশ্চেনগুলো থেকে দেখেছি সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়েই পরীক্ষাতে বেশি আসে। এখন যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স দিয়ে আসে সেক্ষেত্রে দুই জায়গায় পরিবর্তন হয়। একটি হচ্ছে বাই হুম যদি থাকে সেখানে হচ্ছে হু ব্যবহার করতে হয়, আর একটি হচ্ছে হুম যদি থাকে হু যদি থাকে সেখানে বাই হুম ব্যবহার করতে হয়, বাই হুম। এই দুই জায়গায় পরিবর্তন, আর কোনো জায়গায় পরিবর্তন হয় না ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর যে জায়গায় পরিবর্তন করতে হয় ডু ডাজ যেখানে থাকে সেখানে আমরা সেন্টেন্সের শুরুতে এম ইজ আর এগুলো ব্যবহার করে থাকি। আর যদি ডিড থাকে তাহলে সেখানে আমরা শুরুতে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করে থাকি। এইটি হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি শুরুতে এই ধরনের থাকে। এখন যদি শুরুতে এবার এই ভার্বগুলোই থাকে, অ্যামিজারি থাকে, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে কন্টিনিউয়াস টেন্স কিনা। কন্টিনিউয়াস টেন্স হলে এর সাথে শুধু বিং ব্যবহার করলেই চলবে। যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে দেখতে হবে পাস্ট কন্টিনিউয়াস কিনা, তাহলে শুধু বিং ব্যবহার করলেই চলবে। তারপরে যদি শুরুতে হ্যাভ হ্যাজ থাকে, হ্যাভ অথবা হ্যাজ অথবা যদি হ্যাড থাকে শুরুতে, সেক্ষেত্রে এর সাথে কি করতে হবে একটা বিন ব্যবহার করলেই চলবে। আবার এগুলো যদি শুরুতে থাকে তাহলে আমরা এর সাথে কি করব বিং ব্যবহার করব এই। আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড শুরু থাকে তাহলে আমরা ব্যবহার করব বিং। এরপরে যদি শুরুতে মোডাল অক্সিলারি ভার্ব থাকে মোডালস অক্সিলারি ভার্ব থাকে তার সাথে শুধু বি ব্যবহার করলেই চলবে। এখন এই ইন্টিগ্রেটিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে শুধু স্ট্রাকচার এইভাবে মেনটেন করলেই চলবে। এখন পরিপূর্ণ স্ট্রাকচারটা কি, যদি এই ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে বলি তাহলে শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট হয়ে আসবে। তারপরে যদি এই অক্সিলারি ভার্বগুলো কোনোটি থাকে তাহলে সেই অনুযায়ী বি বসবে, মোডাল থাকলে, কন্টিনিউয়াস টেন্স থাকলে বিং বসবে, পারফেক্ট টেন্স থাকলে বিন ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে যদি অবজেক্ট থাকে সেটি বসবে, শেষে কোশ্চেন মার্ক থাকবে। তো এই হচ্ছে যদি আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে করি। এখন যদি ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে শুধু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, অক্সিলারি ভার্ব তারপর অবজেক্টিভ সাবজেক্ট হবে, তারপরে অ্যাকর্ডিং টু যে টেন্স থাকবে, মোডাল থাকলে বি বসবে, কন্টিনিউয়াস টেন্স থাকলে বিং বসবে, পারফেক্ট টেন্স থাকলে বিন বসবে। সেই ধরনের স্ট্রাকচারটি এখানে মেনটেন করতে হবে। তো এই স্ট্রাকচার দিয়ে আমরা সকল ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করতে পারবো। আমি যদি একটি উদাহরণ দিয়ে দেখাই যে হু কল্ড ইউ, তাহলে এখানে হু আছে, তাহলে শুরুতে বলবে বাই হুম, এরপরে এখন এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ওয়াজ ওয়ারে বসবে এবং এখানে অবজেক্ট হচ্ছে ইউ, অবজেক্টটি যেহেতু সাবজেক্ট হয়ে আসবে তার পার্সন অনুসারে এখানে ব্যবহার করতে হবে। তাহলে ইউ এর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো ওয়ার, বাই হুম ওয়ার, তারপরে ইউ অবজেক্টিভ সাবজেক্ট হয়ে আসলো। তারপরে এখন বিং কোনোটা বসবে না, কারণ এটা কোনো কন্টিনিউয়াস টেন্সও নয়, মোডাল নয়, তারপরে পারফেক্ট টেন্সও নয়। তাহলে ওয়ার ইউ, দেন হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কল্ড, ওয়ার ইউ কল্ড, দেন কোশ্চেন মার্ক। এখন যদি এরকম থাকে ডু ডাজ ডিড দিয়ে যদি থাকে, তার যদি একটি আমি দেখাই যে ডাজ শি হেল্প ইউ, তাহলে এটাকে আমরা যদি প্যাসিভ করি সেক্ষেত্রে অ্যামিজারে কোনটি বসবে, এই অবজেক্ট যদি সাবজেক্ট হয়ে আসবে তাহলে অবজেক্টটি আমাদের খেয়াল করতে হবে। ইউ রয়েছে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো আর ইউ হেল্পড বাই, শি হয়ে যাবে হার, আর ইউ হেল্প বাই হার। তারপরে যদি ডিড থাকে তাহলে ডিড দে পুল দ্য কার, তাহলে এখানে হচ্ছে এখানে কার হচ্ছে সিঙ্গুলার, তাহলে ডিড থাকলে ওয়াজ ওয়ার বলবে, দ্য কার হচ্ছে সিঙ্গুলার তাহলে ওয়াজ দ্য কার, দেন থার্ড ফর্ম অফ মেইন ভার্ব পুলড বাই দেম। এরকম করে সকল ইন্টিগ্রেটিভ সেন্টেন্সগুলো সমাধান করা যাবে। তো এখন পরীক্ষাতে যেগুলো আসে আশা করছি সেই সকল বিষয়ে
খুঁটিনাটি জানা হয়ে গিয়েছে। তারপরও প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই চ্যানেল থেকে সর্বদাই পড়াশোনা করবে, বন্ধুদেরকেও এই চ্যানেলটি সম্পর্কে বলবে যাতে এখান থেকে তারা শিখে সফল হতে পারে। কারণ হচ্ছে শুধু একা সফল হলেই চলবে না, সকলকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। সো আই এক্সপেক্ট দ্যাট all the students, all the viewers who were watching this video lessons are thinking that this video lesson was greatly or amazing for them, and you have been greatly benefited by this video lesson. And if you like this video, you must comment and you must share the video links with your friends and near and dear ones. Today I would like to finish here. Thanks for watching. Thanks to all.